সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। সাবজেক্ট জাতিবাচক নাম হলে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা কি রুলস ব্যবহার করব আজকে আমরা সেটাই শিখব। সাবজেক্ট জাতিবাচক নাম হলে ট্রান্সলেশনের ক্ষেত্রে কি হবে সেই রুলসটা একটু শিখব। প্রথমে আমরা একটু দেখে নিই সাবজেক্ট জাতিবাচক বলতে কি বোঝাচ্ছি। একটা বাংলা বাক্যে জাতিবাচক সাবজেক্ট বলতে আমরা যে সাবজেক্টগুলো দ্বারা পৃথিবীর সকল নাউনকে একবারে বুঝে থাকি, যেমন বালক বলতে পৃথিবীর সকল বালককে বোঝায়, যেটাকে ইংরেজিতে বলা হয় ব্যাকরণের রুলস অনুযায়ী এগুলোকে বলা হয় কমন নাউন। এগুলো বলা হবে কমন নাউন, যেমন ছাত্রছাত্রী, বই, নদী, পাখি, কলম, এরকম যত জাতিবাচক নাউন আছে এই জাতিবাচক নাউনগুলোকে আমরা যখন বাক্যের সাবজেক্ট হিসাবে বসাবো তখন আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে কি রুলস অ্যাপ্লাই করব সেটাই আজকে আমরা শিখব। সো খেয়াল করেন, প্রথমে একটা উদাহরণ আপনাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে কলম ভালো লিখে। কে ভালো লিখে? কলম ভালো লিখে। এই যে কলম শব্দটা, এইটা একটা জাতিবাচক নাউন এবং এইটা হচ্ছে এই সেন্টেন্সের একটা সাবজেক্ট। তো এই অনুসারে আমরা এখানে কোন অপশনটাকে সঠিক উত্তর হিসাবে নিতে পারি বা কোনটা সঠিক কি মনে হয় আপনাদের? দেখেন এখানে কোনটা সঠিক বলবো আমরা। তো কলমের ইংরেজি শব্দ হিসাবে আমরা এ পেন নিব নাকি শুধু পেন নিব নাকি পেন্স নিব, এটাই হচ্ছে আজকের রুলসের মূল কথা। তাহলে আমরা যখন কোনো এভাবে জাতিবাচক শব্দ পাবো বা কমন নাউন পাবো সেক্ষেত্রে আমরা এইখানে রুলসটা মনে রাখবো। রুলসটা হচ্ছে কমন নাউনকে কখনোই সেন্টেন্সে একা একা ব্যবহার করা যাবে না। আই মিন এখানে শুধু পেন এই কথাটা বলা যাবে না, এইটা হলো ভুল বাক্য। আর বাকি দুইটা সঠিক বাক্য। এই সঠিক বাক্য কি? যেখানে আমরা একটা নাউনের সামনে আর্টিকেল এ দিয়েছি, আরেকটা নাউনকে সরাসরি এস যুক্ত করেছি। তার মানে এখানে কলম কথাটার সামনে স্পেসিফিক করে বলা নাই 5টা কলম 10টা কলম, কলমগুলো সিম্পলি বলা আছে কলম। অতএব এই ক্ষেত্রে আমরা ইংলিশ করার সময় একটা কনফিউশনে পড়ে যাব যে সিম্পলি কলম আছে, তাহলে আমরা কলমই তার জন্য শুধু পেন নেব কিনা। না, এখানে শুধু পেন নিলে এই বাক্যটা ভুল হবে। এখানে নিতে হবে এ পেন। এ পেন দিলে রাইটস হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস। আর পেন্স প্লুরাল, এই ক্ষেত্রে শুধু রাইট হবে। সো এটা আমরা অ্যান্সার করতে পারি। এছাড়াও এখানে আরো একটা সুযোগ আছে, আপনি দিতে পারেন দা পেন। তো আমি এখানে সহজ কথায় সূত্রটা একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আর্টিকেল অথবা ডিটারমিনার অথবা সংখ্যা ইত্যাদি বসানোর পর আমরা এখানে কমন নাউন ব্যবহার করব। তার মানে কমন নাউনকে বাক্যে একা ব্যবহার করা যাবে না, কমন নাউনের সামনে আর্টিকেল, ডিটারমিনার কিংবা যে কোনো সংখ্যা ব্যবহার করে বসাতে পারবো, অথবা ওই নাউনটাকে আমরা সরাসরি প্লুরাল করেও ব্যবহার করতে পারবো। সরাসরি প্লুরাল করেও ব্যবহার করতে পারবো, যেমনটা ঘটেছে সি নাম্বারে। বুঝাইতে পারছি? তার মানে কমন নাউনকে স্রেফ কমন নাউন আকারে, সিঙ্গুলার আকারে বাক্যে ব্যবহার করা যাবে না। সরি, সিঙ্গুলার করা যাবে বাট সেটা একা একা না। এখানে আপনি এ পেন দিয়ে সিঙ্গুলার করতে পারেন, টু পেন্স দিয়ে সেটাকে প্লুরাল করতে পারেন। ক্লিয়ার? তার মানে কমন নাউনকে এতিম করে ব্যবহার করা যাচ্ছে না, তাকে এর আগে পিছে কিছু একটা ব্যবহার করতে হবে। আপনি এটাকে সংখ্যা প্লুরাল দিয়ে প্রয়োজন হলে টু পেন্স এরকম বিভিন্ন বাক্যে ইউজ হতে পারে। হ্যাঁ, এইদিকে টু প্লুরাল সংখ্যা দিয়েছি, নাউনটাকে প্লুরাল করছি, এভাবেও ব্যবহার করা যেতে পারে। এখন দেখব বিগত সালের ট্রান্সলেশন গুলোতে এই রুলসটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায়। তাহলে আপনারা এইগুলো মনে রাখবেন ট্রান্সলেশনের ক্ষেত্রে, যে বালকের ইংরেজি শুধু বয় ব্যবহার করা যাবে না, আপনাকে ব্যবহার করতে হবে বয়ের সাথে এ অথবা বয়ের সাথে এস অথবা বয়ের সাথে টু অথবা বয়ের সাথে দি, এরকম করে। ছাত্রছাত্রী দা স্টুডেন্ট অথবা স্টুডেন্টস অথবা 5 স্টুডেন্টস এরকম করে ব্যবহার করবেন। বই, শুধু বুক কথাটাকে সেন্টেন্সে ইউজ করা যাবে না, বুকস, এ বুক, মেনি বুকস, টু বুকস এরকম। নদী, রিভার কথাটাকে সেন্টেন্সে একা ব্যবহার করা যাবে না, রিভার্স, টু রিভার্স, এ রিভার এরকম করে ব্যবহার করতে হবে। পাখি, শুধু বার্ড ব্যবহার করা যাবে না, বার্ডের সাথে আমাকে এস দিতে হতে পারে, প্লুরাল করে ব্যবহার করতে হবে, অথবা এর সামনে আর্টিকেল দিয়ে এ বার্ড লিখতে হবে। ক্লিয়ার? কিন্তু স্রেফ বার্ড কথাটাকে লেখা ভুল, শুধু বার্ড বাক্যে লেখা যাবে না। কলম তো বললামই, ঠিক আছে। এরকম আরো প্রচুর কমন নাউন আছে বা প্রচুর জাতিবাচক নাউন আছে যেগুলোকে ট্রান্সলেশনের সময় সাবধান থাকতে হবে। তো আসেন আমরা উদাহরণের ক্ষেত্রে চলে আসি। উদাহরণ 1 নম্বর উদাহরণ, আমরা এখানে ট্রান্সলেশনের ক্ষেত্রে 9 কোডটাকেও কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখানে 9 কোডের অ্যাপ্লাইটাও একটু করব। সো এখন আমরা এটাকে উত্তর করার চেষ্টা করি। দেখেন 9 কোড দিয়েও যদি করি তাহলে কি হবে। সেন্টেন্সটাতে প্রথমে আমাদের কাজ হবে কি, যখন একটা বাক্য আমরা ট্রান্সলেশন করতে চাই আমাদের প্রথম কাজ হবে ওই বাক্যের সাবজেক্ট খুঁজে বের করা। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ক্রিয়ার কাজটা যে করবে সেই হলো সাবজেক্ট, বা যার দ্বারা করা হবে সেই হলো
সাবজেক্ট। তো এখানে ক্রিয়া আগে খুঁজে বের করতে হচ্ছে, তাহলে ক্রিয়াটা হচ্ছে পরিচয় করিয়ে দেয়, এইটা হচ্ছে ক্রিয়া বা ফাইনাইট ভার্ব, তাই না? আমরা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব পেয়ে গেছি অলরেডি। এখন ওই কাজটা পরিচয় করিয়ে দেয় কে? পরিচয় করিয়ে দেয় বই। তো এইটা হলো সাবজেক্ট। তো যখনই আপনি এই বই কমন নাউনটাকে সাবজেক্টের পজিশনে বসাবেন, তখন সিম্পলি এটাকে আমরা যদি সরাসরি বি ডাবল ও কে বুক লিখি তাহলে ভুল হবে। এটাকে আপনি লিখতে পারবেন দুইটা ফরম্যাটে, বুকস অথবা এ বুক, বুকস অথবা এ বুক, যে কোনো এই দুইটার একটা স্টাইলে আপনি লিখতে পারবেন। গেল সাবজেক্ট লিখলাম। ফাইনাইট ভার্ব কি? পরিচয় করিয়ে দেয়। পরিচয় করিয়ে দেয় ইংলিশ কি? ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস। আর এ বুক দিলে হবে ইন্ট্রোডিউসেস, ইন্ট্রোডিউসেস। যেহেতু পরিচয় করিয়ে দেয়, ফাইনাইট ভার্বের অবস্থা যখনই আমরা দেখব তখন দুইটা জিনিস মাথায় নিব। ফাইনাইট ভার্বটা কোন টেন্সে হবে, ফাইনাইট ভার্বটা কোন ভয়েসে হবে, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। সো এটা অ্যাক্টিভ হবে, যেহেতু বই নিজেই পরিচয় করিয়ে দেয়, এটা একটা পার্সনিফিকেশন সাবজেক্ট। আর টেন্স হবে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে ইন্ট্রোডিউস অথবা ইন্ট্রোডিউসেস, সাবজেক্টের উপর নির্ভর করে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইন্ট্রোডিউসেস। সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল ব্যবহার করলে শুধু ইন্ট্রোডিউস। এখন যে কোনো আপনি ইউজ করতে পারবেন, কারণ এটা হলো কমন নাউন। এরপরে কি? এরপরে নন ফাইনাইট ভার্ব কে কিন্তু নাই, নন ফাইনাইট ভার্ব নাই। অবজেক্ট আছে কিনা? আছে। হ্যাঁ, কাদেরকে পরিচয় করিয়ে দেয়? আমাদেরকে। এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এরপরে দেখেন অবজেক্ট পাওয়া গেল। এরপর দেখেন কিসের সাথে বা কি বা কাকে, মানে এখানে প্রশ্নটা হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাই, তার মানে কি পরিচয় করে দেয়? কাকে পরিচয় করিয়ে দেয়? সর্বোৎকৃষ্ট সমাজের সাথে। মানে এটা হলো কোথায় দ্বারা প্রশ্ন করলে আপনি পাবেন, কোথায় পরিচয় করিয়ে দেয়? এটা একটা প্লেস, সর্বোৎকৃষ্ট সমাজের সাথে। এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস হিসাবে চিহ্নিত করে নেন। তাহলে আমরা কয়টা এলিমেন্টস এই সেন্টেন্সে পেলাম? সাবজেক্ট, অবজেক্ট, এটা প্লেস হিসাবে নিতে পারেন, আর এটা হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব। ওকে, এবার দেখেন, অথবা এটাকে অনেক সময় প্লেস না বলে আমরা বলতে পারি উইথ হুম, কার সাথে। এটা কিন্তু অবজেক্ট হিসেবেই বেশি মানানসই, যে কার সাথে, উইথ হুম, কার সাথে পরিচয় করিয়ে দেয়। এটাও এক ধরনের অবজেক্ট। হ্যাঁ, কি বা কাকে, কার সাথে, এটাও একটা অবজেক্ট। তার মানে অবজেক্ট খোঁজার উপায় হচ্ছে সাবজেক্ট আর ভার্ব যাদেরকে নিয়ে কাজ করে তারাই হলো অবজেক্ট, তারাই হলো অবজেক্ট। তো যাই হোক, এখন আসেন আমরা এটাকে সলভ করি। তো এখানে হচ্ছে ইন্ট্রোডিউসেস বা ইন্ট্রোডিউস আস, যেটাই দেন ইন্ট্রোডিউস আস, আমাদেরকে বই পরিচয় করিয়ে দেয় কিসের সাথে? সর্বোৎকৃষ্ট সমাজের সাথে। ইন্ট্রোডিউসের সাথে প্রিপজিশন হবে টু, এরপর টু দা বেস্ট সোসাইটি, টু দা বেস্ট সোসাইটি, টু দা বেস্ট সোসাইটি। দেখেন, তার মানে এখানে টু দিলাম কেন? ইন্ট্রোডিউসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে টু বসে, এটার সাথে উইথ বসবে যদি ব্যক্তি থাকে। আর যদি ধরেন সাধারণত ইন্ট্রোডিউসের সাথে সবসময় নরমালি টু ব্যবহার করতে হয়। ওকে, তাহলে এখানে ট্রান্সলেশনটা কি দাঁড়ালো? বুকস ইন্ট্রোডিউস আস টু দা বেস্ট সোসাইটি, অথবা এ বুক ইন্ট্রোডিউসেস আস টু দা বেস্ট সোসাইটি। তার মানে আপনারা এখানে বই শব্দটার ইংরেজি হিসাবে এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, দুইটাই সঠিক। তার মানে জাতিবাচক শব্দের ক্ষেত্রে এই রুলসটা মনে রাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? নেক্সট পরেরটাই যাচ্ছি আমরা, পরের প্রশ্নে 2 নম্বর প্রশ্নটা সলভ করেন। 2 নম্বর ক্লাস কি 2 গ্রুপে দিবেন? 2 গ্রুপে দিবেন ক্লাস। ওকে, 2 নম্বর বলছে নদী কানায় কানায় পূর্ণ, নদী কানায় কানায় পূর্ণ, নদী কানায় কানায় পূর্ণ। ওকে, এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব? ছোট্ট একটা সেন্টেন্স, কিন্তু এখানে একটা কারিশমাটা আছে, সেটা মনে রাখতে হবে। কারিশমাটা কি? নদী, এই যে নদী শব্দটা এখানে এই বাক্যের সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট পেলেন। কানায় কানায় পূর্ণ, এটা হচ্ছে এই বাক্যের ভার্ব। সো এখানে জাস্ট দুইটা এলিমেন্টস আছে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো ভার্ব। তো নদী, এখন নদীর ইংলিশ আমরা জানি নরমাল রিভার। তো আপনি যখন বাক্যে এই কথাটা ব্যবহার করবেন, শুধু রিভার ব্যবহার করলে ভুল হবে, কারণ এইটা হচ্ছে একটা জাতিবাচক নাউন, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি কমন নাউন। তো রিভার এটাকে আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন, হয় এ রিভার দিয়ে, না হলে রিভার্স দিয়ে। বাংলাটা কিন্তু শুধু নদী হবে, রিভার্স মানে বাংলা আপনি নদীগুলো বলবেন, এ রিভার মানে একটা নদী বলবেন, সেটা বলার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে এ রিভার কানায় কানায় পূর্ণ, কানায় কানায় পূর্ণর ইংরেজি কি? কানায় কানায় পূর্ণর ইংরেজি হচ্ছে ব্রিম। ব্রিম, ব্রিম মানে হচ্ছে পূর্ণ হওয়া, কানায় কানায় পূর্ণ হওয়া। সো এটাকে আমরা ব্যবহার করতে পারি এখানে, কানায় কানায় পূর্ণ হওয়াতে আমরা ব্রিম শব্দটাকে ব্যবহার করতে পারি।
আচ্ছা, এখন এইটা কানায় কানায় পূর্ণ, এইটুকু কি সরাসরি ভার্ব নাকি এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটু বুঝতে হবে। তো খেয়াল করেন এইখানে একটা ভার্ব কিন্তু উজ্জ আছে, সেটা হলো হয়। আমি আগে বলছিলাম এটা ভার্ব, ভুল হয়েছে, সরি। এটা একটা কমপ্লিমেন্ট, এটা নদীর একটা অবস্থা, এটা একটা কমপ্লিমেন্ট, এটা একটা কমপ্লিমেন্ট, মানে নদীর অবস্থা বোঝাচ্ছে, কানায় কানায় পূর্ণ। তাহলে নদী হলো সাবজেক্ট, কানায় কানায় পূর্ণ এটা হলো কমপ্লিমেন্ট। আর এইখানে একটা ভার্ব উজ্জ আছে, সেটা হলো হয়, ফাইনাইট ভার্ব হয় নামক ভার্বটা উজ্জ আছে। তার মানে এখানে বলবেন রিভার ইজ, অথবা রিভার্স আর, রিভার্স দিলে আর, রিভার দিলে ইজ। কানায় কানায় পূর্ণ, এটার ইংরেজি হচ্ছে ব্রিম, ব্রিমিং। ব্রিমিং, ব্রিমিং, কানায় কানায় পূর্ণ, ব্রিমিং বা ব্রিম, ব্রিমিং দিলেই হবে। এরপর হচ্ছে উইথ ওয়াটার, ব্রিমিং উইথ ওয়াটার, ব্রিমিং উইথ ওয়াটার। আর রিভার না লেখা আমাকে লিখতে হবে এ রিভার অথবা রিভার্স, যে কোনো একটা। এ রিভার ইজ ব্রিমিং উইথ ওয়াটার, মানে নদীটি কানায় কানায় পূর্ণ। এই বাক্যের ভার্ব হলো হয় নামক ভার্বটা উজ্জ ছিল, এই জন্য আমরা এখানে ইজ কথাটাকে নিচ্ছি। আর এইটা হলো কমপ্লিমেন্ট। ক্লিয়ার? 2 নম্বর প্রশ্নটা বুঝতে পারছেন তো সবাই? তাহলে আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে আমরা কমন নাউন গুলো পেলে বাক্যে কিভাবে ব্যবহার করব, আর বাকিটা 9 কোডের সাথে মিল রেখে ব্যবহার করব। 3 নাম্বার, পাখি গান গায়, ইংলিশ কি হবে? পাখি গান গায়। দেখেন, পাখি গান গায়, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে পাখি, আর গান গায় এটা হলো ফাইনাইট ভার্ব। দুইটা এলিমেন্টস আছে। সিম্পলি পাখি শব্দের ইংরেজি আমরা জানি বার্ড, কিন্তু এখানে আমরা বার্ড করতে পারবো না। বার্ডকে দুইটা উপায় লিখতে হবে, হয় আপনি লিখবেন এ বার্ড, না হলে লিখবেন হচ্ছে বার্ডস। গান গায় খুবই সহজ, গান গায় সিং, সিংস এ সং। আর একটা হচ্ছে সিং এ সং। এখানে দুইটা কমন নাউনের ডিজিটস আছে, খেয়াল করেন। গাওয়াটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর গানটা এখানে অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি আমরা, গান। হ্যাঁ, গান হলো অবজেক্ট আর গাওয়া হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আবার অনেকেই বলে যে না, গান গাওয়া একসাথে সিং এ সং বললেও হয়। তো আমরা যদি অবজেক্ট হিসাবে চিন্তা করি, এটা একটা কমন নাউন সং। সো কমন নাউন হলে সেই কমন নাউনকে একা ব্যবহার করা যায় না, এই জন্য সব জায়গায় দেখবেন যে এ সং কথাটা আছে। তার মানে কমন নাউনকে একলা ইউজ না করে সং এর সামনে একটা আর্টিকেল ব্যবহার করতে হচ্ছে, আর্টিকেল ব্যবহার করতে হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, দেখেন তাহলে এটা পারবো না সবাই। তাহলে পাখি এটা একটা কমন নাউন। এরকম যত কমন নাউন পাবেন সেন্টেন্সে, বাংলায় যদি এরকম সিম্পলি দেওয়াও থাকে, তাও আপনাকে ইংরেজিতে এইভাবে করতে হবে, কারণ এটাই হচ্ছে নিখুঁত ট্রান্সলেশন। নিখুঁতভাবে ট্রান্সলেশন না করতে পারলে পূর্ণাঙ্গ মার্কস পাওয়া যাবে না। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, সাধারণ ছাত্ররা 2024 জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। সাধারণ ছাত্ররা 2024 জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। ওকে, এখানে কিন্তু কমন নাউন হিসাবে যে সাধারণ নাউন, মানে সাধারণ ছাত্রটা, এটা অলরেডি প্লুরাল সিস্টেমে দেখানো আছে। সো আপনাকে এটা প্লুরাল সিস্টেমেই ইংলিশটা করতে হবে। তাহলে আপনাকে লিখতে হবে কি, দা কমন স্টুডেন্টস, দা কমন স্টুডেন্টস। এরপর বলছে 2024 জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। সাবজেক্ট লিখলেন আপনি এটা, হ্যাঁ। এখন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বটা কি? নেতৃত্ব দিয়েছিল। যখনই ফাইনাইট ভার্ব তখনই আমাদেরকে মনে রাখতে হবে এটা কোন টেন্স, কোন ভয়েস। টেন্স হিসেবে পাস্ট টেন্স, তার মানে পাস্ট টেন্স হচ্ছে লিড, পাস্ট টেন্স হলো লিড। নেতৃত্ব দেওয়া, LED, লিড, নেতৃত্ব দিয়েছিল 2024 জুলাই বিপ্লবের। 2024 জুলাই বিপ্লবের, এটা কি 2024 জুলাই বিপ্লবের, এই কথাটাকে আমরা কিভাবে বলবো? এটা সরাসরি আপনাকে জাস্ট, এটা একটা অবজেক্ট, কি বা কাকে নেতৃত্ব দিয়েছিল, এই সেন্টেন্সের অবজেক্ট হলো 2024 জুলাই বিপ্লব, এটা হলো অবজেক্ট। তাহলে আপনাকে বলবেন কি, বলতে হবে লিড দা জুলাই আপরাইজিং, বা রেভলিউশনও বলতে পারেন, জুলাই 2024 আপরাইজিং, জুলাই 2024 আপরাইজিং। ক্লিয়ার? দ্য কমন স্টুডেন্ট লিড দ্য জুলাই 2024 আপরাইজিং, এটা সরাসরি অবজেক্ট হিসেবে কিন্তু আমরা বসিয়েছি। ক্লিয়ার?
তাহলে আমরা জাস্ট এই সেন্টেন্সে কয়টা এলিমেন্টস পেলাম? একটা এলিমেন্ট সাবজেক্ট, নন ফাইনাইট ভার্ব নেতৃত্ব দিয়েছিল, আর অবজেক্ট হচ্ছে এটা। তো 9 কোডের যে বিশ্লেষণ, আপনারা যদি 9 কোডের বিশ্লেষণটা একবার বুঝতে পারেন, পৃথিবীর যে কোনো বাক্যকে একেবারে নিখুঁতভাবে ট্রান্সলেশন করতে পারবেন, কোনো ভুল হবে না। নেক্সট চলে আসেন, 4 নাম্বারটা ক্লিয়ার? এই তো, তাহলে আমরা কমন নাউনকে ব্যবহারের সিস্টেমটা বুঝলাম। কমন নাউন যদি প্লুরাল করা থাকে অটো, তাহলে আমরা অটো প্লুরাল করা থাকবো ব্যবহার করব। আর যদি প্লুরাল না থাকে, সিম্পলি থাকে নদী, বুক এরকম করে দেওয়া থাকে, তাহলে আমরা সেটাকে দুই স্টাইলে বা দুই স্টাইলে ব্যবহার করতে পারি। হয় সরাসরি প্লুরাল করে, না হলে আর্টিকেল এ দিয়ে ব্যবহার করা যাবে, কোনো কোনো ক্ষেত্রে দি দিয়েও ব্যবহার করা যাবে। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা ব্যতিক্রম পাবো, ব্যতিক্রমটা একটু দেখে নেই। কমন নাউন হওয়া সত্ত্বেও এই যে ম্যান নামক যে নাউনটা, ম্যান মানে মানুষ, ম্যান ইজ মর্টাল, এই ম্যান শব্দটা সিঙ্গুলার হিসেবে এখানে বসেছে, এটার কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। এই প্রবাদ বাক্যটা আমাদের যা রুলস পড়ালাম সেটা ব্যতিক্রম। যদিও ম্যান এটা কমন নাউন, কিন্তু এটাকে এই প্রবাদের ক্ষেত্রে ম্যানটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা যাবে। জাস্ট আমাদের আজকের রুলসের ব্যতিক্রম ছিল এটা। সো সব মিলিয়ে আশা করি আপনারা যতটুকু শিখলেন, এটা কমন নাউন সংক্রান্ত যে কোনো আলোচনা যখন কোনো ট্রান্সলেশনে আসবে, তখন কমন নাউনগুলো সঠিকভাবে বাক্যে ব্যবহার করবেন এবং নিখুঁত ট্রান্সলেশনের মাধ্যমে পরিপূর্ণ নাম্বার ক্যারি করতে পারবেন। ঠিক আছে, এই বলে এই 9 কোড অফ ট্রান্সলেশন বইটা সংগ্রহ করার আহ্বান জানিয়ে ক্লাসটা শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।